Hello everyone, welcome to our live session blockchain noob class. আজকের এই সেশনে আমাদের সাথে আছেন মির্জা কামরুল হাসান সোহান ভাই। উনি আমাদের রোবোসাস্টের প্রাক্তন জিএস। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, মানুষজন চলে আসার মানে কিছু মানুষ একটু জয়েন করুক, তারপর শুরু করি নাকি কি বলেন ভাই? ভাই ওকে ওকে, আমাদের 7 জন এখন জয়েন করছে। আমাদের সাথে যুক্ত হয়েছে রাহাবার ভাই। হ্যালো রাহাবার ভাই। ভাই 15 জনের মতো 16 জন আমাদের সাথে জয়েন করছে। সো আমরা আই গেস শুরু করতে পারি। আপনার কাছে ফ্লোরটা দিয়ে দিই। ওকে, স্টার্ট করি ভাই। ওকে, তো তো সবাইকে ব্লকচেইন নুব ক্লাসে স্বাগতম। ওকে, তো আমাদের ক্লাসটাকে অ্যাকচুয়ালি আমরা নুব ক্লাস বলতেছি কারণ আই এম নো মাস্টার, আই এম জাস্ট অ্যানাদার নুব ব্লকচেইন ডেভেলপার। ওকে, সো আমি কে? তো আমার নাম সোহান মির্জা। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি প্রগতি সিস্টেমস লিমিটেডে। আমি রোবোসাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক। আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2014-15 সেশনের শিক্ষার্থী ছিলাম এবং আই এম ইউর ফ্রেন্ডলি নেবারহুড ব্লকচেইন ডেভেলপার। সো আজকের সেশনের স্কোপ কি? আজকের আলোচনাগুলো একদম বেসিক এলিমেন্টারি লেভেলের হবে। ব্লকচেইনের খুবই এলিমেন্টারি লেভেলের জিনিসপাতি নিয়ে আমরা আলোচনা করব এবং সবকিছু খুবই সিম্পলিফাইড করে আলোচনা করার চেষ্টা করব এখানে, যাতে আপনি টেক হন অথবা নন টেক হন, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। এবং এইটা হবে একটা কিক স্টার্টার ফর ইউ, যাতে আপনি পরবর্তীতে ব্লকচেইনে যখন জানতে চাবেন এই সেশনটা অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক কাজে লাগবে। তো এই প্রশ্নের উত্তর জানার জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে আসছি যে ব্লকচেইন কি। সো সামিউল, আছিস? জি ভাই আছি। বল ব্লকচেইন কি? আমার তো ভাই কোনো আইডিয়া নাই। আমি এই কারণে এই সেশনটাতে জয়েন করছি, যাতে শিখতে পারে কি। মানে ব্লকচেইন নিয়ে যখন তোর জিজ্ঞেস করে প্রথম কোন জিনিস তোর মাথায় আসে? ভাই একটা চেইন থাকবে আর একটা ব্লক থাকবে মেবি। ওকে, তন্ময় বলছে বিটকয়েন। ওকে, সো হ্যাঁ, যখনই অ্যাকচুয়ালি আমি ব্লকচেইন নিয়ে কথা বলি তখন অ্যাকচুয়ালি মানুষ জিজ্ঞেস করে ভাই এটা কি বিটকয়েন নাকি? ওকে ভাই, বিটকয়েন কি? বিটকয়েন আর ব্লকচেইন কি এক জিনিস নাকি? তো প্রথম ব্যাপারটা হলো গিয়ে যে বিটকয়েন আর ব্লকচেইন অ্যাকচুয়ালি এক জিনিস না। মানে বিটকয়েন একটা অ্যাপ্লিকেশন যেটা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি, অ্যান্ড এটা সাতোশি নাকামোতো নামের কেউ অথবা একটা গ্রুপ প্রথম সবার সামনে আসে এবং তখন অ্যাকচুয়ালি ব্লকচেইন টেকনোলজি সবার সামনে আসে। সো অ্যাকচুয়ালি ব্লকচেইন জিনিসটা কি? ব্লকচেইন অ্যাকচুয়ালি একটা অ্যাপেন্ড অনলি ডাটাবেস। আমরা যারা ডাটাবেস নিয়ে জানি, ডাটাবেসে কি থাকে, মানে আমরা কি করতে পারি, মানে ক্রাড অপারেশন, যে ক্রিয়েট করতে পারি কোনো একটা ডাটা রিড করতে পারি, কোনো একটা এন্ট্রি আপডেট করতে পারি, কোনো এন্ট্রি ডিলিট করতে পারি। বাট ব্লকচেইন একটা ডাটাবেস যেটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ড অনলি, যে আপনি শুধুমাত্র ক্রিয়েট করতে পারবেন, রিড করতে পারবেন, কিন্তু কখনো আপনি আপডেট করতে পারবেন না, কখনো আপনি ডিলিট করতে পারবেন না। যদি আমরা আরেকটু সিম্পলিফাইড ভাবে চিন্তা করি, যে আপনি তাহলে চিন্তা করতে পারেন ব্লকচেইনকে একটা ইলেকট্রনিক লেজার হিসেবে বা একটা টালি খাতা হিসেবে, একটা সিম্পল টালি খাতা হিসেবে, ইলেকট্রনিক লেজার যেটা সবার কাছে শেয়ার্ড অবস্থায় আছে। যে আপনি কোন একটা ট্রানজাকশন এন্ট্রি করতেছেন এবং একটার পর একটা এন্ট্রি করতেছেন, মুছতেছেন না, সামথিং লাইক দ্যাট। একটা ডকুমেন্ট শেয়ার্ড ওভার ক্লাউড, আপনি একটা মাইক্রোসফট ডক অথবা গুগল ড্রাইভে শেয়ার করছেন, সামথিং লাইক দ্যাট। ওকে, এবং এটা কোনো সেন্ট্রালাইজ না, এটা আপনি অ্যাকচুয়ালি আপনার ডাটা কন্ট্রোল করতেছেন এবং সবাই একই লেজার দেখতেছে। তো এই কারণেই অ্যাকচুয়ালি জিনিসটাকে বলা হয় যে এটা একটা
ডিস্ট্রিবিউটেড লেজার, ব্লক চেইন যে ডিস্ট্রিবিউটেড লেজার, এবং যেহেতু কেউ এটা থেকে মানে কোন একটা সেন্ট্রাল পারসন এটাকে কখনো কন্ট্রোল করে না, সবার কাছে সেম জিনিস থাকে, যেখানে এই কারণে সময় মানে এটাকে বলা হয় এটা ডিসেন্ট্রালাইজ। ওকে, তো এখন অ্যাকচুয়ালি ব্লক চেইন যেমন সামিউল বলেছিল যে একটা ব্লক আছে একটা চেইন আছে। ওকে, তো হ্যাঁ, এখন আমরা কাটি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো এখন যখন আমরা অ্যাকচুয়ালি একটা ব্লক চেইনকে কাটবো বা একটা ব্লকের ভিতরে যাব, যে আমরা অ্যাকচুয়ালি কি দেখবো, একটা ব্লকের ভিতরে অ্যাকচুয়ালি আলটিমেটলি থাকে ডাটা, কারণ আমরা আগেই বলছি সামথিং লাইক ডাটাবেস, ইটস এ কাইন্ড অফ ডাটাবেস। ওকে, সো এখানে কি কি আছে, তো একটা ব্লক চেইনে থাকে হলো গিয়ে ব্লকের হেডার আর ট্রানজ্যাকশন, এই যে ডাটাগুলা। ওকে, তো একটা এই ডাটাগুলোর মধ্যে কি কি থাকে, হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক হেডার, মার্কেল রুট অফ ট্রানজ্যাকশন। ওকে, তো যেহেতু আমাদের আজকের সেশনটা অনেক বেসিক লেভেলে, তো মার্কেল রুট নিয়ে আমি আপাতত বলবো না। তো বুঝার খাতিরে যেটা বলবো সেটা হলো কি যে ট্রানজ্যাকশন, এই যে আমার অনেক অনেক ডাটার একটা খুবই ছোট একটা রিপ্রেজেন্টেশন হলো কি মার্কেল রুট, লাইক অনেক কম্প্রেস ছোট একটা ভার্সন। ওকে, আর হ্যাশ, ওকে, হ্যাশ নিয়ে আমরা আসলে কথা বলবো পরের স্লাইডে। সো হ্যাশ অ্যাকচুয়ালি কি, সো হ্যাশ বেসিক্যালি একটা হ্যাশ ফাংশন। সো হ্যাশ ফাংশনটা যখন ডিফাইন করা হয় এটা এইভাবে ডিফাইন করা হয় যে হ্যাশ অফ m1 এবং হ্যাশ অফ m2 তখনই একই আউটপুট দিবে যখন m1 এবং m2 সেম হবে, এবং এটার ইনপুট লেংথ যেরকম ইচ্ছা হোক, মানে আপনি হয়তোবা লাইক হাজার হাজার টেরাবাইটের ফাইল দিলেও সেম লেন্থের আউটপুট আসবে। আপনি যদি জাস্ট একটা ডট দেন অথবা একটা ক্যারেক্টার দেন, সেইখানেও আউটপুট লেন্থ সবসময় সেম থাকবে। এবং জিনিসটা একটা ওয়ান ওয়ে ফাংশন, মানে জিনিসটা অনেকটা ওই যে কিমা মেশিনের মতো, যে আপনি এটাকে আস্তে গরু দিয়ে দিবেন কিমা আসবে, আপনি কখনো কিমা থেকে আবার গরু বানাতে পারবেন না, আপনি কখনো এম কে রিট্রিভ করতে পারবেন না হ্যাশ থেকে। আমরা এটার হ্যাশ ফাংশনের কিছু এক্সাম্পল দেখতে পারি। সামিউল, ওই ট্যাবটা কি ওপেন আছে? হ্যাঁ ভাই, দিতেছি। ওকে, হ্যাঁ, আসছে কি ভাই? হ্যাঁ আসতেছে, লোডিং করতেছে। লোড হচ্ছে। ওকে, সো এইখানে এটা একটা অনলাইন টুল। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে হ্যাশ ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাশ ক্যালকুলেট করার জন্য অনেক অনেক অ্যালগরিদম আছে, দেখবেন পাশে অনেক অ্যালগরিদম আছে। তো আমরা আপাতত এখানে SHA-256 অ্যালগরিদম ব্যবহার করব। তো সামিউল, এখানে তুমি তোমার নাম দিয়ে দাও, দেখো কি আসে। ওকে, এখানে দেখতে পাচ্ছি একদম একটা ফিক্সড লেন্থের একটা জিনিস আসছে। সো সামিউল, এখন এখানে আমার নাম দাও ইনপুটে। ওকে, দেখা যাচ্ছে একদম একটা সেম একটা জিনিস আসছে। এখন একটা কাজ করা যাক, আমার পুরো নাম দেওয়া যেতে পারে, আমার পুরো নাম কিন্তু অনেক লম্বা। আপনি আপনার পুরো নামটা বলতে থাকেন ভাই। আবু নাসের মির্জা কামরুল বাশার সুহান। ঠিক আছে। হ্যাঁ, এই যে এত লম্বা একটা নাম দেওয়ার পরেও অ্যাকচুয়ালি একটা সেম আউটপুট আসছে। তো একটা কাজ করি, আমরা একটু দুষ্টামি করি, আমার নামের একটা ক্যারেক্টার আমরা চেঞ্জ করে ফেলি। কিরকম ক্যারেক্টার চেঞ্জ করবি সামিউল? বলেন ভাই। আমাকে জামরুল বানায় ফেল, আবু নাসির মির্জা জামরুল বাশার সুহান। যে মাত্র একটা ক্যারেক্টার চেঞ্জ হয় কারণে দেখি একটা ম্যাসিভ একটা চেঞ্জ হয় ইনপুটে। ওকে, সো এখানে শুধু একটা ডট দেই, যদি সামনে একটা ডট দেয়, একটা সিম্পল একটা ডট যদি দেই, তাও কিন্তু একটা সেম লেন্থের একটা আউটপুট আসে। ওকে, সো আমরা কাজ করি, আমরা প্রেজেন্টেশনে চলে যাই। ইয়াটা স্লাইডটা ওপেন করি। ওকে, লেটস সি। স্লাইড কি ওপেন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো জিনিসটা একটা ওয়ান ওয়ে ফাংশন, এন্ড জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কনসিডার করা হয়। কেন?
যেমন আপনার কাছে যদি একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং আপনার কাছে যদি ডাটা থাকে যে এই মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট, এই মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট, আপনি কিন্তু জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই মানুষে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু আপনাকে যদি শুধু একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় এবং আপনার কাছে এরকম কোনো তথ্য না থাকে, আপনি কিন্তু ওই মানুষকে খুঁজে বার করতে গিয়ে আপনার জান বেড়ে যাবে। ওকে, সো বেসিক্যালি এই হ্যাশটা ব্যবহার করা হয় যে একটা পার্টিকুলার ডাটাকে আইডেন্টিফাই করার জন্য, বা একটা পার্টিকুলার ডাটাকে একটু চেঞ্জ হয়েছে কিনা, এটার অথেন্টিসিটি বা এটা ইন্টিগ্রিটি ঠিক মতো আছে কিনা, এটা চেক করার জন্য হ্যাশ ফাংশন অনেক কাজের। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি নেক্সট স্লাইডে যাই। ওকে, নেক্সট স্লাইডে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এখানে আমার 3টা ব্লক আছে, ব্লক চেনের 3টা ব্লক। ওকে, সো 3টা ব্লকে আমরা দেখি কি কি আছে। হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক হেডার, মার্কেট লুট। মার্কেট লুট আমরা কি বলছিলাম আগে, যে ট্রানজ্যাকশনের সব ডাটার একটা রিপ্রেজেন্টেশন। এখন আমরা কিন্তু খেয়াল করি ভালো মতো, দেখেন যে এই হ্যাশ অফ প্রিভিয়াস কিন্তু এই পুরাটার হ্যাশ এইখানে আছে। আবার এই ব্লক 2 এর যে ব্লক হেডার, এই পুরাটার হ্যাশ এই ব্লকের এখানে আছে। সো এই দেখেন একটা চেইন তৈরি হয়েছে। ওকে, এইটাই হলো গিয়ে সেই ব্লক চেনের চেইন। আর এই যে ডাটাটা, এই ডাটাটাই হলো গিয়ে ব্লক চেনের ব্লক। সো এই এই চেইনটা কি কাজে লাগে? এই চেইনটা কাজে লাগে এই ব্লক চেইনকে ইমিউটেবল করার জন্য। যে কেউ যদি কোনো দুষ্ট বালক যদি কোনো একটা ট্রানজ্যাকশন চেঞ্জ করতে চায়, এখানে যদি আমি একটু চেঞ্জ করি, সাথে সাথেই কিন্তু কি হবে যে মার্কেট লুটটা চেঞ্জ হয়ে যাবে, এবং তখন কিন্তু আর ক্যালকুলেশন করা যায় না। তখন কি করতে হবে? তখন কিন্তু আমার পুরা ব্লক চেইনটাকে আমার চেঞ্জ করে ফেলতে হবে, এবং যেটা অ্যাকচুয়ালি এটার ইমিউটেবল ব্যাপারটা আনে, এবং যেটা আমি চেক করতে পারি যে কেউ আসলে দুষ্টামি করতে পারে, মানে করতে পারবে না। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ব্লক চেইনের একটা ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউট যে ব্লক চেইন ইমিউটেবল। ব্লক চেইনের 3টা ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউট, যে ব্লক চেইন ইমিউটেবল, ব্লকচেন ডিসেন্ট্রালাইজড এবং ব্লকচেন ট্রান্সপারেন্ট। ইমিউটেবল ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারছি। সাইমুল, আমরা কি বুঝতে পারছি? আমরা কি চেঞ্জ করতে পারবো ব্লকচেন ইচ্ছা মতো? চেঞ্জ করলে কি ধরা খেয়ে যাবো না? বুঝতে পারছি। জি ভাই, ওকে, খুবই বিপজ্জনক। খুবই বিপজ্জনক। আর জিনিসটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড, কেউ কোনো সেন্ট্রাল অথরিটি এটা মেনটেন করে না, এটা সবাই মেনটেন করে, সবার কাছে সেম কপি অফ লেজার থাকে। এবং জিনিসটা ট্রান্সপারেন্ট, কারণ আমি দেখতে পাইতেছি যে কে চেঞ্জ করতেছে, কিভাবে চেঞ্জ করতেছে, এবং কি হইতেছে। ওকে, এবং যারা ব্লকচেইনে আরো পরবর্তীতে কাজ করতে আগ্রহী, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এই 3টা ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউট। তো এখন আমরা দেখব যে ব্লকচেইন নেটওয়ার্কের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট কয়টা। মোট 4টা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হয় একটা ব্লকচেইন নেটওয়ার্কে। একটা হলো গিয়ে পিয়ার্স। পিয়ার্স আর কেউই না, যারা হলো গিয়ে ব্লকচেইন নেটওয়ার্কের পার্টিসিপেন্ট। লেজার আমরা একটু আলোচনা করছি যে লেজার হলো গিয়ে সেই ব্লকচেইন গুলাই, যে অ্যাপেন্ডেন্ট ডাটাবেস, ওই টালি খাতা গুলাই, যে আমি সবার একই যে লেজার, সবাই যে আমরা মেনটেন করতেছি, সেটাই হলো গিয়ে লেজার। এরপরের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হলো গিয়ে কনসেনসাস। কনসেনসাস হলো গিয়ে এই যে ব্লকচেইনের ডাটাগুলা, এই ব্লকচেইনটা যে সবার কাছে যে কনসিস্টেন্ট থাকতেছে, কোনো প্রকার ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করতেছে না, এই ব্যাপারটা ম্যানেজ করার ব্যাপারটা হলো কনসেনসাস। কনসেনসাসের বাংলা হলো গিয়ে যে মতৈক্য বা ঐক্যমত। আর পলিসি হলো গিয়ে যে একটা পিস অফ প্রোগ্রাম যেটা ব্লকচেইনে রান করে। তো এই 2টা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব পরের স্লাইডগুলোতে। তো প্রথম ব্যাপারটা কনসেনসাস, এই জিনিসটা হলো গিয়ে আমার সবচেয়ে খুব অ্যামেজিং লাগে, যে ব্লকচেইন কিভাবে কনসেনসাস মেইনটেইন করে। ওকে, সো কনসেনসাস যদি আমি সুন্দর করে বলি খুব সরল, কনসেনসাস ইজ এ ডাইনামিক ওয়ে অফ রিচিং এগ্রিমেন্ট ইন এ গ্রুপ, মানে একটা গ্রুপে আমরা কিভাবে ঐক্যমতে থাকতে পারি। তো ব্লকচেইন অ্যাকচুয়ালি যে প্রবলেমটা সলভ করে, বা কনসেনসাসের ব্যাপারটা কনসেপ্টটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কম্পিউটার সায়েন্স প্রবলেম দেখতে পারি। এই কম্পিউটার সায়েন্স প্রবলেম 1982 সালে সবাই এটা নিয়ে আলোচনা করা শুরু করে, এটা বাইজেন্টাইন জেনারেল প্রবলেম। তো এটা একটা কম্পিউটার সায়েন্স প্রবলেম। তো প্রবলেমটা এরকম যে একটা শত্রু শহর আছে, এবং সেই শত্রু শহর চারপাশে আমার 4টা জেনারেল আছে। ওকে, সো প্রত্যেকটা জেনারেলের যে অপশন আছে 2টা, আইদার সে অ্যাটাক করবে অর সে অ্যাটাক করবে না। ওকে,
তো এখন এই শত্রুকে হারাতে পারবে তখনই, মানে বাইজেন্টাইনরা তখনই সফল হইতে পারবে যখন চারটা জেনারেলি একসাথে অ্যাটাক দিতে পারবে। যদি কোনোভাবে তিনজন দেয় বা দুজন দেয় বা একজন দেয় বা একজনের পর আরেকজন দেয়, তাহলে অ্যাকচুয়ালি তারা বাইজেন্টাইনরা সফল হবে না। এবং তাদের মধ্যে কমিউনিকেশনের একটাই মাধ্যম, সেটা হলো গিয়ে ঘোড়া। ঘোড়ার সাহায্যে তারা মেসেজ আদান প্রদান করতে পারবে। এখন এই জায়গাটা কিন্তু খুবই ইনসিকিউর একটা এরিয়া। এখানে তার এনিমি থাকতে পারে, দেখা যেতে পারে সেই ঘোড়ার মেসেঞ্জারকে মেরে ফেলতে পারে, তার সেই মেসেজটা চেঞ্জ করে দিতে পারে, ওকে, ইন্টারসেপ্ট করে ফেলতে পারে। অথবা আমাদের হয়তোবা কোনো একজন জেনারেল, একটা মীর জাফর, এই মীর জাফর ভাইটি হয়তোবা সে ঘোড়া দিয়ে সবাইকে জানায় দিল যে আমি অ্যাটাক দিব, তারপর দেখা গেল কি তিনজন অ্যাটাক দিল কিন্তু সে অ্যাটাকটা দেয়া নাই। সো এই যেটা ম্যালেশিয়াস একটা নোট, তো এটা এখন যদি আমরা কম্পিউটার সায়েন্সের হিসাবে চিন্তা করি, যেটা জিনিসটা আপনি চিন্তা করতে পারেন নোট হিসেবে, যে এখানে একটা ইনসিকিউর একটা নেটওয়ার্কে সবাই আছে এবং প্রতিটা নোড একটা লেজার মেনটেন করতেছে, এবং তারা কিভাবে একটা লেজারের ব্যাপারে ঐক্যমতে আসবে, এটা ছিল বাইজেন্টাইন জেনারেল প্রবলেমের মেইন কনসেপ্ট। তো ব্লকচেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সলভ করে ফেলছে। প্রথম বিটকয়েন সবার সামনে আসে একটা অ্যালগোরিদম নিয়ে, এটা হলো কি প্রুফ অফ ওয়ার্ক অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমের মাধ্যমে এই বাইজেন্টাইন জেনারেল মতো একটা কঠিন একটা প্রবলেম সলভ হয়ে যায়, এবং প্রতিটা লেজার অ্যাকচুয়ালি, মানে প্রতিটা নোড অ্যাকচুয়ালি একটা সেম লেজারই মেনটেন করে। কোনো ম্যালিশিয়াস নোড যদি কোনো চেঞ্জ করে, কেউ আসলে অন্যগুলা এই লেজারগুলো আর মানবে না, ওই লেজারটা কখনোই সবার সামনে আসবে না। সো কনসেনসাস অ্যালগোরিদম অ্যাকচুয়ালি অনেকগুলোই আছে, প্রুফ অফ ওয়ার্ক আছে, প্রুফ অফ স্টেক আছে, এন্ড অনেকগুলো আছে। বিটকয়েন প্রুফ অফ ওয়ার্ক ব্যবহার করে, ইথিরিয়ামও প্রুফ অফ ওয়ার্ক ব্যবহার করে, সামনে ইথিরিয়াম 2.0 আসতেছে যেটা একটি প্রুফ অফ স্টেক ব্যবহার করে। আজকের যে স্কোপটা আছে আমাদের খুব বেসিক নিয়ে আলোচনা করব, তো আমরা অ্যাকচুয়ালি এই অ্যালগোরিদম গুলার ইন ডেপথে এখন যাব না, আপনারা নিজেরা দেখে নেবেন। সো যদি কোনো প্রকার সমস্যা হয় আমি তো আছি, ওকে। তো আমরা এখন পরের ফান্ডামেন্টাল কম্পোনেন্টে যাই, এটা হলো গিয়ে স্মার্ট কন্ট্রাক্ট বা পলিসি। আমরা একটু কি দেখছি সামিউল, আমরা কি ডাটা স্টোর করতে পারি না ব্লকচেনে? হ্যালো, ইয়েস ভাই। ওকে, কে সামিউল না তন্ময়? তন্ময়। ওকে, ঠিক আছে, তন্ময়। তো হ্যাঁ, আমরা কি ব্লকচেনে কি কোনো একটা ডাটা স্টোর করতে পারি না? হ্যাঁ পারি। ওকে, সো যেহেতু আমরা একটা ডাটা স্টোর করতে পারি, তো সেক্ষেত্রে আমি নিশ্চয়ই একটা প্রোগ্রামও স্টোর করতে পারবো। সো স্মার্ট কন্ট্রাক্টের এই ব্যাপারটা অ্যাকচুয়ালি প্রথম ভিতেরিন বুতালিক তার ইথিরিয়ামে নিয়ে আসে, যে স্মার্ট কন্ট্রাক্ট একটা পিস অফ কম্পিউটার প্রোগ্রাম যেটা সে ব্লক চেনে স্টোর করে রাখবে। তো আমি যদি একটা ব্লক চেন একটা প্রোগ্রাম স্টোর করি তাহলে কি হবে? সবচেয়ে অ্যামাজিং ব্যাপারটা হলো কি যে ব্লক চেন কিন্তু ইমিটেবল, তাহলে আমি যে প্রোগ্রামটা স্টোর করলাম সেটা কিন্তু কেউ আর কখনো চেঞ্জ করতে পারবে না। কোনো দুষ্ট হ্যাকার কখনো ওই পিস অফ প্রোগ্রামকে কখনোই চেঞ্জ করতে পারবে না। সো এই ব্যাপারটা থেকে অ্যাকচুয়ালি স্মার্ট কন্ট্রাক্টের ব্যাপারটা কতটা সবার সামনে আসে। সো স্মার্ট কন্ট্রাক্ট বেসিক্যালি কি, যে আমার একটা কন্ট্রাক্ট, মানে লাইক, তো আমি একটা পার্সনের সাথে চুক্তি করলাম, এই ব্যাপারটা একটা ডিজিটাল কন্ট্রাক্ট। সো একটা স্মার্ট কন্ট্রাক্টে অ্যাকচুয়ালি তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হলো কন্ডিশন, অবশ্যই একটা চুক্তিতে কিছু কন্ডিশন থাকবে। তারপরে প্যারামিটার, হ্যাঁ, যে আমার প্যারামিটার হইতে পারে সার্টেন কোনো একটা ডাটা, হতে পারে কোনো একটা ঘরের আইডি, ওকে। তারপরে ট্রিগার, যে কোন ইভেন্টের সময় সেই স্মার্ট কন্ট্রাক্ট ট্রিগার্ড হবে। স্মার্ট কন্ট্রাক্টের কনসেপ্টটা ভালো করে বোঝার জন্য আমরা একটা লাইফ ইন্স্যুরেন্সের একটা এক্সাম্পল দেখতে পারি, যে অ্যাকচুয়ালি কিভাবে স্মার্ট কন্ট্রাক্টটা এক্সিকিউশন হয়। ওকে, সো ইন রিয়েল লাইফ কি হইতেছে, যে বব লাইফ ইন্স্যুরেন্সের অ্যাপ্লিক্যান্ট, জেনি ববের ওয়াইফ একজন বেনিফিশিয়ারি। তো বব তার লাইফ ইন্স্যুরেন্স জন্য ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেল, সে একটা কন্ট্রাক্ট করলো। কন্ট্রাক্টটা কিরকম, যখন বব আর জীবিত থাকবে না,
তখন ইন্স্যুরেন্স কোম্পানি জেনিকে কিছু টাকা দিতে বাধ্য থাকবে। ওকে, সো রিয়েল লাইফে কি কি ঝামেলা হয়? ঝামেলাগুলো এরকম হয় যে জেনি হয়তোবা একজন দুষ্টু বালিকা, উনি যে কাজটা করতে পারে যে ববের একটা ভুয়া ডেথ সার্টিফিকেট নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যেতে পারে। তারপরে হয়তোবা ইন্স্যুরেন্স কোম্পানি হয়তোবা খারাপ মানুষ হতে পারে, সে হলো গিয়ে জেনি যখন সব কাগজপত্র নিয়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি মানলো না, সে বলল এই চুক্তি আমি মানি না। সো এরকম একটা ঝামেলা হতে পারে। সো এখন এই কন্ট্রাক্টটা ঝামেলা হচ্ছে কেন? কারণ এটা আসলে অ্যানালগ বা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকম প্রবলেম হয়। তখন আমি স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে দিই, প্রবলেমটা আমরা সলভ করি। সো ধরি আমাদের অথরিটি আমাদের ব্লকচেনের লেজারে ডেথ সার্টিফিকেট এন্টার দেওয়া শুরু করলো। ওকে, এবং বব যখন অ্যাকচুয়ালি কন্ট্রাক্টটা করলো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, তখন সে একটা স্মার্ট কন্ট্রাক্ট লিখলো এবং সেই স্মার্ট কন্ট্রাক্টটা ব্লকচেনের মধ্যে সে এন্টার করে রাখলো। সো সেই স্মার্ট কন্ট্রাক্টে অ্যাকচুয়ালি কি আছে? ইফ বব ইজ অ্যালাইভ নট ইকুয়াল টু ট্রু, যখন বব আর জীবিত থাকবে না তখন জেনিকে টাকা দাও। ওকে, তো দ্যাট মোমেন্ট তারা কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট এখানে সেট করে ফেললো। ওই সময় এটা কিন্তু আর চেঞ্জ হবে না। ওকে, তারপরে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে দ্য মোমেন্ট অথরিটি ববের ডেথ সার্টিফিকেট লেজারে দিবে, সেই মুহূর্তে ট্রিগার হবে। সেই ট্রিগারটা হওয়ার পরে স্মার্ট কন্ট্রাক্টের প্রোগ্রামটা চালু হবে এবং সে দেখতে পারবে যে হ্যাঁ বব কি অ্যালাইভ। বব যদি অ্যালাইভ না হয়, ইনস্ট্যান্ট সেই স্মার্ট কন্ট্রাক্টটাই অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সেই টাকা পয়সাটা জেনিকে পাঠাই দিবে। সেখানে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি নিশ্চিন্ত যে আমার ডেথ সার্টিফিকেটটা ভুয়া না, একদম ঠিকঠাক, এবং জেনিও নিশ্চিন্ত, ববও নিশ্চিন্ত যে তাদের স্মার্ট কন্ট্রাক্ট যে পলিসিটা অ্যাকচুয়ালি হবেই হবে, এখানে কোনো প্রকার ঝামেলা হবে না। এটা হলো কি ব্লকচেনের সবচেয়ে পাওয়ারফুল ব্যাপার, যে আমার একটা পলিসি মানবেই মানবে। ওকে, তো এই যে ব্লকচেন এবং স্মার্ট কন্ট্রাক্টের অনেক অনেক ইউজ কেসেস আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ল্যান্ড রেজিস্ট্রেশন, হেলথ রেকর্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্স্যুরেন্স, অডিট অ্যান্ড মেনি মোর। ব্লকচেনের ব্যাপারটা হলো যে যেহেতু ডাটাটা সিকিউরড এবং ডাটাটা ডিসেন্ট্রালাইজড এবং কেউ চেঞ্জ করার সম্ভব না, এই যে ইমিউটেবিলিটি, এই কারণে একটা ট্রাস্ট এনশিওর হয়। রিয়েল লাইফে কিন্তু আমরা কখনো অ্যাকচুয়ালি ট্রাস্টের ব্যাপারটা এনশিওর করতে পারি না। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ব্লকচেন আনে এবং পলিসি অটোমেট করে ফেলে, যে আমরা একটা কন্ট্রাক্ট করলাম এবং এটা অ্যাকচুয়ালি হবেই হবে। সো আমরা এখন নেক্সট জায়গায় যাই, যে এখন এই যে আমি একটা ট্রাস্ট এনশিওর করে ফেলতেছি, আমি পলিসি অটোমেট করে ফেলতেছি, সবকিছু সিকিউর এন্ড থিং, তাহলে ব্লকচেন কি সবকিছুর মানে প্রবলেম সলভ করে ফেলবে? এনামুল, সামিউল, তোদের কি মনে হয়, ব্লকচেন কি সবকিছুর কিউর হবে? তাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা আসলে না। ব্লকচেন দিয়ে অ্যাকচুয়ালি সব প্রবলেম সলভ করা যাবে না। তো আমরা অ্যাকচুয়ালি কখন বুঝতে পারবো যে ব্লকচেন দিয়ে একটা প্রবলেম আমরা সলভ করতে পারবো? তো সেই ক্ষেত্রে আমরা কিছু ডিসিশন পাথ নিয়ে চিন্তা করতে পারি। অনেক অনেক সায়েন্টিস্টরা অনেক চিন্তা ভাবনা করে এইসব ডিসিশন পাথ তৈরি করছে, কোন কোন ক্ষেত্রে ব্লকচেন একটা ফিজিবল সলিউশন। ওকে, তো আমি এই ডিসিশন পাথটা ব্যবহার করি। অনেক অনেক পেপার আছে ডিসিশন পাথ নিয়ে, সো আপনারা ওগুলো নেটে সার্চ করলেই পাবেন। ওকে, সো ব্লকচেন কখন বুঝবো এটা প্রবলেম? ব্লকচেন দিয়ে আমি সলিউশন করলে এটা ফিজিবল। আমাকে কোনো শেয়ার্ড কমন ডাটাবেজের প্রয়োজন আছে কিনা, আমার কি এখানে মাল্টিপল পার্টি ইনভলভ আছে কিনা, আমার কি এমন হয়েছে কিনা যে একটা পার্টিকে অ্যাকচুয়ালি বিশ্বাস করতেছে না, বা এমন আছে কিনা যে আমার যে রুল অফ গভর্নিং পার্টিসিপেন্ট, মানে হলো গিয়ে যে সরকারের রুল বা এই গভর্ন করা রুল কি অ্যাকচুয়ালি ইউনিফর্ম কিনা সবার জন্য, আমার কি দরকার আছে কিনা যে একটা ইমিউটেবল লগের,
এবং আমার এমন হয় কিনা যে আমার ট্রানজ্যাকশনটা খুব মানে রুলস অফ ট্রানজ্যাকশন নিয়মাবলী বারবার চেঞ্জ হচ্ছে কিনা। সো এইসবের যদি একটারও আনসার যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি ব্লকচেন নট রিকোয়ার্ড। এই প্রবলেমটা হয়তো বা ওই পার্টিকুলার প্রবলেমটা হয়তো বা ক্লাউড সিস্টেম বা অন্য কোনো জিনিস দিয়ে আমরা সলভ করতে পারবো। যদি সবগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা ব্লকচেন দিয়ে এই প্রবলেমটা সলিউশন করা যাবে। এখন যদি এমন হয় যে আমি সকল ট্রানজ্যাকশনটা সবার সামনে উন্মুক্ত রাখবো এবং যে কেউ ওই ব্লকচেনটাকে পার্টিসিপেট করতে পারে, নোড হইতে পারে, তাহলে তার জন্য পাবলিক ব্লকচেন আনতে হবে। আর যদি এমন হয় যে এইখানে যে কেউ নোড হইতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে হবে পারমিশন ব্লকচেন। ওকে, সো আমরা যদি কিছু উদাহরণ দেখি, যে পাবলিক ব্লকচেনের উদাহরণ হলো গিয়ে ইথেরিয়াম, ট্রন। আপনি এখানে স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারবেন এবং প্রাইভেট ব্লকচেন আপনি স্মার্ট কন্ট্রাক্ট লিখতে পারবেন। তো আপনি যদি এখন এই মোমেন্টে ইথেরিয়ামে একজন নোড হইতে চান, আপনি বেসিক্যালি একটা এসিক মাইনার নেবেন, তারপরে নোড ইনস্টল করবেন এন্ড আপনি অ্যাকচুয়ালি পাবলিক ব্লকচেনে আপনি এন্টার করে ফেলতে পারবেন। প্রাইভেট ব্লকচেন অ্যাকচুয়ালি হাইপারজার ফেব্রিক আছে, আর্থিকোডা আছে, এন্ড দুইটাই বেশ ভালোই পপুলার। আমি পার্টিকুলারলি হাইপারজার ফেব্রিক একজন ফ্যান এবং আমি হাইপারজার ফেব্রিক দিয়ে অ্যাকচুয়ালি মেইনলি ডেভেলপ করি। ওকে, সো আজকের সেশনের কি টেকওয়েজ গুলা কি কি? তো ব্লকচেন এনশোর্স ট্রাস্ট। বিশ্বাস খুব ইমোশনাল একটা ব্যাপার। মানে কখনো অ্যাকচুয়ালি কোনো টেকনোলজি বিশ্বাস ব্যাপারটা কখনো এনফোর্স করতে পারে, কখনো এনশোর করতে পারে নাই। প্রথম ব্লকচেনই অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আনতে পারছে, যে একটা ট্রাস্ট মেশিন, যে ব্লকচেন এনশোর্স ট্রাস্ট এবং সবাই সিস্টেমকে ট্রাস্ট করবে, ট্রাস্ট দ্য সিস্টেম। এবং ব্লকচেন পলিসি এনফোর্স করতে পারে। যে আমরা কিন্তু প্রায় আমাদের রিয়েল লাইফে দেখি যে আমাদের পলিসি মেকাররা একটা পলিসি বানাইলো কিন্তু সেটা আসলে রিয়েল লাইফে কোনো এক্সিকিউশন হয় না। ব্লকচেন কিন্তু সেই পলিসিটা এনফোর্স করতে পারবে। দ্য মোমেন্ট আপনি সেই পলিসি বানাবেন, আপনি ব্লকচেনে ভাবে সলিউশন করবেন, ব্লকচেনে রাখবেন এবং সেই পলিসি এনফোর্স হবেই হবে, পলিসি মানবেই। তো আজকের সেশনের শেষের দিকে আমরা চলে আসছি। আমাকে খুঁজে পাওয়া অনেক সহজ। আমাকে ফেসবুকে পাবেন, আমাকে মেইলে পাবেন, আমাকে গিটহাবে স্টার্ট দিয়ে আসতে পারেন। ইচ্ছা হলে গিটহাবে আমার কিছু প্রজেক্ট আছে। আর লিঙ্কডিনে আমাকে পাবেন, এই আমার লিঙ্কডিন আইডি। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্টে করেন। ধন্যবাদ সবাইকে। সামিউল এবং তন্ময়। হ্যালো, আচ্ছা। সো আমি আসলে জানতে পারলাম যে সামিউল এবং তন্ময় দুজনেরই আসলে নেটের প্রবলেম হয়েছে, তো যে কারণে তারা অ্যাকচুয়ালি নাই। সো ওয়েল, আমি তাহলে কন্টিনিউ করি। সো বেশ কয়েকটা জিনিস প্রবলেম দেখতেছি। কিছু কমেন্ট দেখতেছি, কমেন্টগুলো আমি আনসার দিয়ে দিই। ওকে, প্রথম কোনটার আনসার দিতে পারি আমরা? হ্যাঁ, একটা ডকুমেন্ট কিভাবে ঠিক কিনা তা কনফার্ম হয়, যেমন উদাহরণের ডেথ সার্টিফিকেট। ওকে, মানে জিনিসটা হলো কি কিভাবে ঠিক করতে পারি, যেমন আমি কি বলছিলাম যে একটা অথরিটি, আমি ওই স্লাইডে যাই। ওকে, সো যদি এই পার্টিকুলার উদাহরণে যে আমি চিন্তা করি, এখানে যেটা করতে হবে সেটা হলো কি যে এই ডেথ সার্টিফিকেট এন্টার করতে পারবে শুধুমাত্র আমার সরকার, মানে আমার অথরিটি। সো অথরিটি যখন মানে শুধুমাত্র যখন একটা নোডই আছে, একটা পার্টিকুলার অথরিটি এটার অ্যাক্সেস পাইতেছে, সো আমি এইভাবে এনশোর্ড হব যে এই ডেথ সার্টিফিকেটটা ভ্যালিড। ওকে, একটা মিনিট। ওকে, তারপরে আছে হলো গিয়ে
নেক্সট কোয়েশ্চনে যেতে পারি, দেখি তো। ব্লকচেনের ফিল্ডে কেউ যদি কেরিয়ার করতে চায় তাহলে অ্যাকচুয়ালি কেমন সুযোগ আছে? সো ব্লকচেনের ফিল্ডে আসলে ব্লকচেন খুবই খুবই কি বলবো, সবাই অনেক ব্লকচেনে ঝাঁপায় পড়তেছে, কারণ ট্রাস্ট এনশোর করে এবং জিনিসটা অ্যাকচুয়ালি পলিসি অটোমেট করে ফেলে অনেক কিছু। সো অ্যাকচুয়ালি কেরিয়ার অনেক সুযোগ আছে এবং অনেক সুযোগ তৈরি হইতেছে সামনে। অ্যান্ড সবারই যারা ব্লকচেনে কেরিয়ার করতে চায় বিজনেস টার্মেও করতে পারবে এবং সে অ্যাকচুয়ালি টেক ফিল্ডেও করতে পারবে। অ্যান্ড হাইপারলাইজার এফেক্ট দিয়ে শুরু করতে পারে আর ইথিরিয়াম দিয়ে শুরু করতে পারে। ওকে, রাহাত রহমান আমার বন্ধু কি সব বলতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আই থিংক আমরা তাহলে এইটা শেষ করে দিতে পারি আজকের সেশনটা। তন্ময় বা এনামুল? ওকে, থ্যাংক ইউ সোহান ভাইকে। আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তারা আমাদেরকে রোবোসাস্টের পেজে নক দিতে পারে, অথবা ভাই অলরেডি তার মেল আইডি আর বাকি সব কিছু প্রোভাইড করতে, সেখানেও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। থ্যাংকস আ লট। ওকে, সবাই ভালো থাকবেন।